হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তোমরা জানো যে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার সিবিটি ওয়ানের পেপার আমি তোমাদের সলভ করাচ্ছিলাম। আজকে আমি তার আরেকটা পার্ট দিচ্ছি। এর আগে তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছিলাম বলে এই সিরিজটা বন্ধ ছিল কিছুদিন, ঠিক আছে? তো চলো, অনেকে এটা ডিমান্ড করেছো যে স্যার এটা করান, তাহলে বিভিন্ন টাইপের প্রশ্ন একসাথে পাওয়া যায়, সেই জন্য এটা তোমাদের আবার আমি স্টার্ট করলাম। তো বলছে যদি একটি সূক্ষ্মকোণের সাইন এবং কোসাইনের অনুপাত 5:12 হয়, তাহলে কোনটি সাইনের মান কত? আজকে আমি তোমাদের কোনো টাইমার দিচ্ছি না, আমি খুব দ্রুত সলভ করাবো, কারণ জানো যে সময় পাচ্ছি না বলেই এটা বন্ধ ছিল অ্যাকচুয়ালি। তো যাতে অল্প টাইমে বেশি করাতে পারি সেই জন্য তোমাদের কোনো টাইমার আমি ইউজ করছি না। তো সূক্ষ্মকোণের সাইন এবং কোসাইন, ঠিক আছে? সাইনের অনুপাত কী হয় আমরা জানি, লম্ব বাই অতিভুজ হয়, ঠিক আছে? আর কোসাইন কী হয় আমরা জানি, ভূমি বাই আমাদের অতিভুজ হয়, ঠিক আছে? তো এই দুটো যদি অনুপাত করো তুমি কি দেখবে? লম্ব বাই অতিভুজ আর ভূমি বাই অতিভুজ, এই দুটোর যদি অনুপাত করো তুমি কি দেখবে? যে অতিভুজ আমার কেটে বেরিয়ে যাচ্ছে, আমার থাকছে লম্ব বাই ভূমি। আর সেই লম্ব বাই ভূমিরই এখানে অনুপাত কত দেওয়া রয়েছে? 5/12 দেওয়া রয়েছে। মানে ভূমি হচ্ছে আমাদের 5, ভূমি হচ্ছে আমাদের 12, লম্ব হচ্ছে আমাদের 5। আমরা জানি যখনই এরকম কম্বিনেশন হয় তখন অতিভুজ হয়ে যায় আমাদের 13। কীভাবে হয়? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তুমি দেখবে অতিভুজের যে মান আসছে সেটা আমাদের 13 আসছে, ঠিক আছে? এবার তোমাদের কী জিজ্ঞেস করেছে? সাইনের মান জিজ্ঞেস করেছে। তো সাইন সমান সমান আমরা কী জানি? আমরা জানি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তো লম্ব আমাদের এখানে কত? 5, আর অতিভুজ আমাদের এখানে কত? 13। এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো 5/13 আমাদের এখানে অ্যান্সার রয়েছে, ঠিক আছে? এটা তুমি ইজিলি ট্রিপলেট ফলো করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, চলো পরের প্রশ্ন একটা লাভ ক্ষতির অঙ্ক। একটি লোক দুটি টেবিল কিনেছে 1350 টাকা দামে, অর্থাৎ দুটো টেবিল টোটাল কিনেছে 1350 টাকায়। সে একটি টেবিল বিক্রি করছে 6% ক্ষতিতে, আরেকটি টেবিল বিক্রি করছে 7.12% লাভে। সব মিলিয়ে তার লাভও হয়নি, ক্ষতিও হয়নি, অর্থাৎ তার মোটের ওপর যা হয়েছে সেটা 0% এসছে। তো বলছে দুটি টেবিলের ক্রয় মূল্যের পার্থক্য কত, ঠিক আছে? তো কী করব? দেখো 6% ক্ষতি, 6% আমার লস। 6% বলতে কী বোঝায়? 6/100 বোঝায়, ঠিক আছে? কাটাকুটি যদি তুমি করো তুমি দেখতে পাচ্ছ উপরে থাকছে তোমার 3, নিচে থাকছে তোমার 50, অর্থাৎ তুমি 50 টাকার জিনিস 3 টাকা ক্ষতিতে বিক্রি করেছো, মানে 47 টাকায় তুমি বিক্রি করেছো, ঠিক আছে? ক্লিয়ার হলো প্রথমটা। দ্বিতীয়টায় কী বলছে? দ্বিতীয়টায় তোমার বলছে 7.12% লাভ। 7.12% মানে কি? 15/200, ঠিক আছে? 15/200। তার মানে কাটাকুটি যদি তুমি করো তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে 3, এটা হচ্ছে তোমার 40, অর্থাৎ 40 টাকার জিনিস তুমি 3 টাকা লাভে বিক্রি করেছো, অর্থাৎ 43 টাকায় বিক্রি করেছো, ঠিক আছে? তো তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার হচ্ছে 90, আর এখানে তুমি যোগ করো, এটা যোগ করছি আমি, এখানে তুমি যোগ করো তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার 90। তো 90 টাকা জিনিস 90 টাকা দিয়ে বিক্রি করেছো, ওই জন্য লাভ হয়নি, ক্ষতিও হয়নি, ঠিক আছে? এখানে এবার কি বলছে দেখো, বলছে যে দুটো টেবিল সে টোটাল কিনেছে। তুমি দেখতে পাচ্ছ এখানে 90 টাকা, 90-এর ভ্যালু তোমার কত বলছে? 1350। আমাদের কত হয়েছে? 50 আর 40 টোটাল 90 টাকা হয়েছে, আর এখানে বলছে 1350 টাকা। তো 90-এর ভ্যালু 1350 কীভাবে হচ্ছে? 15 গুণ করলে হচ্ছে। তোমাকে বলছে প্রথম আর দ্বিতীয় টেবিলে যে ক্রয় মূল্য তার পার্থক্য কত? তুমি পার্থক্য কত দেখতে পাচ্ছ? 10 ইউনিট। তো 90 ইউনিটের ভ্যালু যদি 1350 হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 15, আর 10 ইউনিটের ভ্যালু কত হবে? 150। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটাকে মুখোমুখি সলভ করে ফেলা যায়। ওকে, চলো পরের প্রশ্ন দেখো, বলছে লাভলি বিক্রয় মূল্যের ওপর তার লাভের শতকরা হার গণনা করে, ঠিক আছে? তার লাভলি কী করছে? এল ফর লাভলি কী করছে? তার বিক্রয় মূল্যের ওপর শতকরা হার গণনা করছে, ঠিক আছে? লাভের হার। আর বান্টি কী করছে? বি ফর বান্টি কী করছে? তার কেনা দামের ওপর শতকরা লাভের হার গণনা করছে। দেখো বান্টি যেটা করছে সেটা কারেক্ট, বান্টি কেনা দামের ওপর করছে, আর আমরা জানি লাভ কেনা দামের ওপরই হয়। আর লাভলি কী করছে? বিক্রয় মূল্যের ওপর করছে, ঠিক আছে? এবার বলছে যে তাদের যে লাভের পার্থক্য হয় তারা দেখছে সেটা 100 টাকা হচ্ছে, ঠিক আছে? তাদের বিক্রয় মূল্য যদি একই হয় এবং উভয় যদি 25% মুনাফা লাভ করে, তাহলে বিক্রয় মূল্য কত ছিল? কারণ দুজনেই বিক্রয় মূল্য সমান, ওই জন্য একজনটা বার করলে অপরজনটা বেরিয়ে যাবে। দেখো লাভলি দেখতে পাচ্ছ 25% মুনাফা লাভ করছে, কিন্তু বিক্রয় মূল্যের ওপর তার লাভের হার নির্বাচন করছে। 25% বলতে কী বোঝায়? বোঝায় 1/4। লাভলির ক্ষেত্রে এই 4 হচ্ছে আমার এসপি, ঠিক আছে? কারণ ও বিক্রয় মূল্যের ওপর লাভের হার নির্বাচন করছে, আর 1 হচ্ছে তোমার প্রফিট, পি ফর প্রফিট। তুমি বলো যদি 4 টাকা এসপি হয়, ভালো করে বুঝবে, 4 টাকা যদি কী হয়? এসপি হয়, আর লাভ যদি হয় 1 টাকা, তাহলে নির্ঘাত তুমি জিনিসটা 3 টাকায় কিনেছিলে,
তাহলে লাভলির জন্য সিপি ইস টু এসপি, ক্রয় এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হচ্ছে 3:4। ঠিক আছে, এবার বান্টির ব্যাপারটা এসো। বান্টি কী করছে? বান্টিও 25% মুনাফা লাভ করছে, কিন্তু বান্টির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 4 হচ্ছে সিপি, কারণ বান্টি ক্রয় মূল্যের ওপর তার দাম নির্বাচন করছে, মানে লাভ নির্বাচন করছে, আর 1 হচ্ছে তার প্রফিট। তুমি বলো, তুমি যদি সিপি তোমার 4 টাকা হয়, যেটা বান্টির ক্ষেত্রে হয়েছে, এবং তুমি যদি লাভ রাখছো 1 টাকা, তার মানে তুমি নির্ঘাত জিনিসটা 5 টাকায় বিক্রি করছো। ঠিক আছে, তো তুমি দেখতে পাচ্ছ যে বান্টির ক্ষেত্রে দেখো, বিফোর বান্টির ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এটা 4:5 হচ্ছে, আর লাভলির ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এটা 3:4 হচ্ছে। এবার তোমাকে কি করতে বলেছে? তোমাকে করতে বলেছে যে উভয় বিক্রয় মূল্য সমান করতে বলেছে। আমরা দেখতে পাচ্ছি সমান নেই, একজনের 4 একজনের 5 রয়েছে। তো একে তুমি যদি 5 দিয়ে গুণ করো, আর একে তুমি যদি 4 দিয়ে গুণ করো, তাহলে এটা দেখতে পাচ্ছ একেও তোমাকে 5 দিয়ে গুণ করতে হবে, আর এটাকেও তোমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি করো, এটা কী চলে আসছে? এটা দেখতে পাচ্ছ চলে আসছে তোমার 15। ঠিক আছে, ইটস 2। এটা চলে আসছে তুমি দেখতে পাচ্ছ 20। ঠিক আছে, সিমিলারলি এটা তুমি দেখতে পাচ্ছ 16 চলে আসছে, আর এটা তুমি দেখতে পাচ্ছ 20 চলে আসছে। আর ডেফিনেটলি আসবেই, কারণ বিক্রয় মূল্য সমান। দেখো, লাভলির ক্ষেত্রেও বিক্রয় মূল্য হয়ে গেছে 20, বান্টির ক্ষেত্রে বিক্রয় মূল্য হয়ে গেছে 20। বান্টির ক্ষেত্রে দেখো সিপি হয়েছে 16 টাকা, লাভলির ক্ষেত্রে সিপি হয়েছে 15 টাকা। এই দুটোর যে পার্থক্য 15 আর 16, পার্থক্য কত বলছে আমাদের পার্থক্য কত হচ্ছে 1 টাকা, আর অঙ্কে বলছে পার্থক্য কত 100 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 100 হয়, 20 ইউনিটের ভ্যালু কত হবে? কেন 20 ইউনিট? কারণ 20 ইউনিট হচ্ছে উভয়ের বিক্রয় মূল্য, তোমাকে বিক্রয় মূল্যই বার করতে বলেছে। 2000 টাকা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ঠিক আছে, এটা উইদাউট পেন অ্যান্ড পেপার সলভ করা যায়, মুখে যদি তুমি এই পদ্ধতিতে করো আর যদি কনসেপ্টটা বুঝতে পারো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নেক্সট পরের প্রশ্ন বলছে প্রদত্ত ডেটাগুলির মধ্যক কত? মধ্যক মানে হচ্ছে মিন, মানে গড় কত। ঠিক আছে, গড় বার করতে বলেছে এখানে, গড়। তো কী করবে তুমি? 10 × 2 করো, প্রথম মেথডটা দেখাচ্ছি। 10 × 2 করো, তারপর তুমি 15 × 4 করো, তারপর তুমি করো 25 × 7 করো। ঠিক আছে, এবারে তুমি করতে যাও 45 × 5 পর্যন্ত, এবং তারপর তুমি কি করো? এগুলোকে যোগ করে, এই গুণফলগুলোকে সব কী করবে? তুমি যোগ করবে। তারপর কী করবে? তুমি এই ফ্রিকোয়েন্সিগুলো যোগফল দিয়ে ভাগ করবে। ফ্রিকোয়েন্সিগুলো যোগফল কত? 2 + 4 + 3 + 7 + 6 + 3 + 5, অর্থাৎ ওপরে একটা ভ্যালু আসবে আর নিচে দেখতে পাচ্ছ তোমাদের 30 আসবে। ভাগ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে 28। এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এভাবে করতে পারো, এটা একটু বড় হয়ে যাবে। এটাকে না করে আমরা জুনিয়র স্যাটিসফ্যাকশন মেথড ইউজ করতে পারি। জুনিয়র স্যাটিসফ্যাকশন মেথড কী বলে? আমাদের যে কোনো একটাকে স্ট্যান্ড বাই ধরে নাও, জুনিয়রকে স্ট্যান্ড বাই ধরো। জুনিয়রকে এখানে সব থেকে ছোটোকে 10, তো 15 10 থেকে কত বেশি? 5 বেশি। 15 যদি একটা থাকে তো 5 বেশি, এখানে তো 4টে আছে। ফ্রিকোয়েন্সি কথা মানে হচ্ছে 15 কতবার আছে? 4টে আছে, টোটাল কত বেশি হবে? 20 বেশি হবে। ক্লিয়ার? 10 থেকে 20 কত বেশি? 10 বেশি। সেটা একটা 20 হলে হতো, এখানে কটা 20 আছে? 3টে 20 আছে, তো টোটাল কত বেশি হবে? 30 বেশি হবে। 25 যদি একটা হতো তাহলে 10 থেকে 15 বেশি হতো, এখানে কটা আছে? 7টা আছে, তো 105 বেশি হবে। ঠিক আছে, এখানে দেখো 30 কত বেশি? 10 থেকে 20 বেশি। একটা হলে 20 বেশি হতো, এখানে তো 6টা আছে, টোটাল কত বেশি হবে? 120 বেশি হবে। এখানে 40 দেখতে পাচ্ছ, 30 এক্সট্রা। 10 থেকে 40 30 এক্সট্রা, তো 30 × 3, কারণ 40 একটা হলে 30 এক্সট্রা, এখানে তো 3টে আছে, তো 90 এক্সট্রা হবে। এখানে দেখতে পাচ্ছ 45 হবে, কত এক্সট্রা? তুমি দেখো 35 × 5 মানে 175 এক্সট্রা। তো তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এখানে এই ভ্যালুগুলো এক্সট্রা আছে, এই ভ্যালুগুলোর যোগফল কত হবে? 540 হচ্ছে। ঠিক আছে, ভ্যালুগুলোর যোগফল কত হচ্ছে? 540 এখানে এক্সট্রা আছে। কি আছে? এক্সট্রা আছে। সেই এক্সট্রাটা কী করো? বন্টিত করে দাও। কতগুলোর মধ্যে বন্টিত হবে? ফ্রিকোয়েন্সি টোটাল দিয়ে বন্টিত হবে। 2 আর 4 হচ্ছে আমাদের 6, 6 আর 6 12, 12 আর 10 হচ্ছে আমাদের 22, আর 5 আর 3 8 মানে 30। ঠিক আছে, তো কাটাকুটি করলে তুমি দেখতে পাচ্ছ এখানে কত আসছে? আমাদের 18 আসছে। ঠিক আছে, কত আসছে? আমাদের 18। ঠিক আছে, এই 18 ইউনিট এক্সট্রা আছে, পাবে কে? যার ছিল না, জুনিয়র ছিল, ওর ছিল না, তাহলে 10 + 18, তাহলে অ্যান্সার আমাদের কত হবে? 28। এটা হচ্ছে শর্টকাট মেথড অ্যাভারেজ করার। ঠিক আছে, জুনিয়র স্যাটিসফ্যাকশন মেথড শর্টকাট বলবো না, এটা বেসিক থেকেই বেরোয়। অনেকে এটাকে ডেভিয়েশন মেথডও বলে। ঠিক আছে, তো ডেভিয়েশন মেথড বলো বা জেএসএম বলো, এই মেথডটা হচ্ছে অ্যাভারেজ করা শর্টকাট। এখানে অ্যাভারেজ করতে বলেছে, আমি অ্যাভারেজ করে নর্মাল মানে যে পদ্ধতি আছে অ্যাভারেজ করা তা দিয়েও করতে পারি, বা জুনিয়র স্যাটিসফ্যাকশন মেথডেও করতে পারি। এবার দেখো, যখনই অনেক বেশি ডাটা দেয় তখন দুটো মেথডই ওভারঅল সেম টাইমই লাগে। তুমি অ্যাভারেজ বার করলেও সেম টাইম লাগবে, নর্মালি ওয়েটেড অ্যাভারেজ যে ফর্মুলা আছে সেই ইউজ করলেও সেম আসবে, জুনিয়র স্যাটিসফ্যাকশন করলেও তোমার সেম আসবে, বা ডেভিয়েশন বলো, যে মেথডই বলো সেম আসবে।
মানে টাইমটা সেম লাগবে। কিন্তু জুনিয়র স্যাটিসফ্যাকশন মেথডে কী হয়, টাইম তো সেম লাগে কিন্তু ভুল হওয়ার চান্স কমে যায়, কারণ দেখতে পাচ্ছ ভ্যালুগুলো খুব অদ্ভুত ভ্যালু হয় না, ভ্যালুগুলো একদম নর্মাল ভ্যালু হয়, তুমি ইজিলি মুখে মুখে ক্যালকুলেট করতে পারো এমন ভ্যালু হয়। সেই জন্য কী হয়, সুবিধা হয়, এরর হওয়ার চান্স কম থাকে। ওই জন্য জুনিয়র স্যাটিসফ্যাকশন মেথডকে বলা হয় এরর ফ্রি মেথড। টাইম কনজিউমিং হয়তো বেশিই করবে বা একই করবে যখন তুমি অনেক বেশি ডাটা দেবে, কিন্তু যখন বেশি ডাটা থাকছে তখন এরর হওয়ারও চান্স থাকে, সেটাকে কিন্তু এই মেথড কমিয়ে দেয়। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এত প্লাস এত প্লাস এত ইকুয়াল টু 0, তাহলে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এম। দেখো এই প্রশ্নটা ইংলিশে আছে বলে ঘাবড়ানোর কিছু নেই। রুটসের যে বাংলা হয় সেটা হয় বীজ। যদি একটি সমীকরণের বীজ, ইকুয়েশন মানে সমীকরণ, যদি সমীকরণের বীজদ্বয়, এটা দেখো একটা, এটাকে যদি আমি এ ধরে নিই, এই পুরো টার্মটাকে আমি যদি এ ধরি তাহলে এটা এ এক্স স্কোয়ার হচ্ছে, প্লাস এই পুরো টার্মটাকে আমি যদি বি ধরে নিই তাহলে এটা বি এক্স হচ্ছে, প্লাস এটা হচ্ছে আমাদের সি, এই টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটাকে সি বলে ধরা, ইকুয়াল টু 0। এটা দেখো একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, কেন? কারণ দেখতে পাচ্ছ এর যে সর্বোচ্চ পাওয়ার আছে সেটা হচ্ছে আমাদের স্কোয়ার, কারণ এর মাথায় স্কোয়ার আছে, এর মাথায় কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে? তো তুমি দেখতেই পাচ্ছ এর মাথায় যে সর্বোচ্চ পাওয়ার আছে সেটা স্কোয়ার মানে 2, অর্থাৎ এর দুটো বীজ থাকবে, তার মানে দুটো রুটস থাকবে, ঠিক আছে? এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো বলছে কি এই দ্বিঘাত সমীকরণটার রুট দ্বয় বা বীজ দ্বয় যদি সমান হয়, তাহলে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এম। এই যে এম রয়েছে, এম এর ভ্যালু তোমাকে বার করতে বলেছে। একটা ফর্মুলা হয় তোমরা জানো, যখনই এই বীজ দ্বয় সমান হয়ে যায় তখন বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি মানে হচ্ছে এই বি, এই হচ্ছে বি, এ হচ্ছে এই এ, এই যে এ হচ্ছে এই এ, আর সি হচ্ছে এই, এটা ইকুয়াল টু আমাদের 0 হয়ে যায়, ঠিক আছে? মনে রাখবে যখনই বীজদ্বয় সমান বলবে, ইকুয়েশানের বীজদ্বয় সমান বলবে, তখন এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করতে পারো। এখান থেকে আমরা কী দেখতে পারি, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, বি স্কোয়ার ইকুয়াল টু কি 4ac। এখন বি বলতে আমরা কী ধরেছিলাম, এম প্লাস 1কে আমরা বি ধরেছিলাম, এইটাকেই তো আমরা বি ধরেছিলাম না, এইটাকেই তো আমরা বি ধরেছিলাম, এইটা বি এইটা এক্স, ওই জন্য বি এক্স লিখেছিলাম। এম মাইনাস 1কে আমরা বি ধরেছিলাম, তাহলে বি মানে হচ্ছে এম মাইনাস বলছি প্লাস 1, ঠিক আছে? এম প্লাস 1 ইকুয়াল টু আমাদের 4 ইন্টু এ, এ মানে কত, এ হচ্ছে 4 প্লাস এমকে আমরা এ ধরেছিলাম, এই যে 4 প্লাস এম, এটাই হচ্ছে আমাদের এ ছিল, তাহলে এটা হবে আমাদের 4 প্লাস এম, ঠিক আছে? আর ইন্টু আমাদের সি, 4ac, সি, সি কত আমাদের 1, সি মানে কি, সি মানে হচ্ছে এই 1কে আমরা সি ধরেছিলাম, তাহলে ইন্টু 1, ঠিক আছে? এই এবার যদি সলভ করে দেখতে পাচ্ছেন এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে বিটা হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মানে এম স্কোয়ার, প্লাস 2ab মানে 2m ইন্টু 1 মানে 2m, প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, ঠিক আছে? এটা ইকুয়াল টু কী হচ্ছে, 4 4 16 প্লাস 4m হচ্ছে, এই আমাদের আসছে। এমটাকে এইদিকে রাখো, 4mটাকে ওদিকে নিয়ে গেলে হচ্ছে মাইনাস 2m, 16টাকে এইদিকে নিয়ে গেলে হচ্ছে মাইনাস 15, এটা ইকুয়াল টু আমাদের এদিকে কী চলে আসে, 0 চলে আসে। আমাদেরকে আরেকটা দ্বিঘাত সমীকরণ এসে আছে, এখান থেকে আমাদের এম এর মান বেরিয়ে যাবে। এম এর যে মান হবে, দেখো 15কে এমন দুটো সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে হবে যাদের বিয়োগফল আবার 2 হয়। এই যে 15 এমন দুটো সংখ্যা কী কী আছে, দেখো 5 ইন্টু 3 করলে আমরা 15 পাই, আবার এদের বিয়োগফল দেখো 5 মাইনাস 3 করলে আমরা 2 পাই। বিয়োগফলই কেন করলাম, 15 আগে দেখো একটা বিয়োগ রয়েছে, এটা বলে দিচ্ছে দুটো সংখ্যার গুণফল 15 হলে দুটো সংখ্যার বিয়োগফল আমাদের এই 2 হতে হবে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে, তার মানে এম এর ভ্যালু কী হতে পারে, 5 মাইনাস 3, এটাকে উল্টে দিতে হয়। এখানে দেখো 5-এর আগে প্লাস আছে, 3-এর আগে মাইনাস আছে, এটাকে উল্টে লিখতে হয়, 5-এর আগে মাইনাস হয়, 3-এর আগে কী হয়, প্লাস হয়ে যায়। তাহলে এম এর যে মান দাঁড়াবে, এটা এম স্কোয়ারের মান, এম এর যে মান দাঁড়াবে সেটা হচ্ছে -5 দাঁড়াবে এম এর একটা মান, আরেকটা মান এম এর দাঁড়াবে +3, ঠিক আছে? কোন অপশানে আছে, এই দেখো, এই যে জাস্ট আ মিনিট। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে তোমাদের -2 আছে, তার মানে বড় সংখ্যার আগে আমাদের মাইনাস আছে, ছোট সংখ্যা আগে আমাদের প্লাস আছে। সেই এম থেকে 3 আমাদের মাইনাস করেই 2 আসবে, কিন্তু বড় সংখ্যার আগে আমাদের মাইনাস চলে আসবে, ছোটো সংখ্যা আগে আমাদের প্লাস আসবে, তবেই তো আমাদের বিয়োগফলে -2 আসবে, ঠিক আছে? কারণ এখানে দেখো -2 আছে, শুধু 2 নেই, আমি এটা দেখতে ভুল করেছিলাম, শুধু 2 নেই। এবার 5-এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে এইটা হয়ে যাবে প্লাস, 3-এর আগে যেহেতু প্লাস আছে এটা উল্টে গিয়ে হয়ে যাবে তোমাদের মাইনাস, ঠিক আছে? এটা উল্টে গিয়ে হয়ে যাবে তোমাদের কি, মাইনাস। তখন এম এর যে ভ্যালু থাকবে সেটা হবে, একটা হবে +5, একটা হবে -3, 3 নম্বরটা আমাদের কারেক্ট হবে, ঠিক আছে? আমি খেয়াল করিনি, ওই জন্য সিলি মিস্টেক্স করে ফেলেছিলাম, ঠিক আছে? চল পরের প্রশ্ন। এটাও ভালো লেভেলের প্রশ্ন, বলছে তোমাদের sin 3x - 20 ডিগ্রি ইকুয়াল টু cos, তোমাদের বলছে 20 -
3y ডিগ্রি। তো বলছি এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত। দেখো আমরা একটা ফর্মুলা জানি, আমরা জানি যে সাইন 90 মাইনাস থিটা যদি তুমি করো তাহলে তুমি পাবে কস থিটা। তুমি কী পাবে? তুমি পাবে কস থিটা। এখানে দেখো থিটার জায়গাতেই এইটা লেখা আছে, এইটাই হচ্ছে থিটার ভ্যালু, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের থিটা, এই যে 20 মাইনাস 3y। তার মানে সাইন 90 মাইনাস 20 মাইনাস 3y করেই আমরা কস থিটা পেয়েছি। এইটাই তার মানে সাইন 90 মাইনাস থিটার ভ্যালু, ঠিক আছে? দেখো সাইন সাইন এইটা হচ্ছে 90 মাইনাস থিটার ভ্যালু, এইটা হচ্ছে কিসের ভ্যালু? 90 মাইনাস থিটার ভ্যালু। আর থিটার ভ্যালু কোনটা? থিটার ভ্যালু হচ্ছে এইটা। তুমি ইকুয়েশান ম্যাচ করে দেখো, তুমি ঠিক বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি যদি এখানে করি, এখান থেকে আমি কী পাচ্ছি? এই জায়গাটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি। আমি পাচ্ছি যে তার মানে সাইন 90 মাইনাস থিটা, তার মানে 90 মাইনাস 20 মাইনাস 3y, ঠিক আছে, সরি, ইকুয়াল টু আমি পাচ্ছি সাইন 3x মাইনাস 20, ঠিক আছে? আমি পাচ্ছি। তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ সাইন সাইন উড় গয়া, 90 মাইনাস 20 মানে হচ্ছে এখানে তোমাদের 70 প্লাস 3y ইকুয়াল টু 70 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 3x মাইনাস 20y। তো দেখতে পাচ্ছি এটা এদিকে গেলে হচ্ছে 90, আর এটা এদিকে গেলে 3 কমন নিলে হচ্ছে x মাইনাস y, আর 90 মানে এটা হয়ে যাচ্ছে 30। তাহলে অ্যান্সার আমাদের কী হচ্ছে? x মাইনাস y এর যে ভ্যালু আছে সেটা আমাদের হয়ে যাচ্ছে কত? 30 ডিগ্রি, ঠিক আছে? এই ফর্মুলাটাকে ভালো করে খেয়াল করো যারা এখনও বুঝতে পারো। দেখো সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, এটা আমরা জানি। কস থিটা, থিটার জায়গায় কী লেখা আছে? কস তো লেখা আছে, থিটার জায়গায় কী লেখা আছে? 20 মাইনাস 3y। আর 90 মাইনাস থিটার জায়গায় এখানে কী আছে? 3x মাইনাস 20। তার মানে সাইন 90 মাইনাস থিটা, তার মানে সাইন 90 মাইনাস 20 মাইনাস 3y, এই যে কস থিটার ভ্যালু ইকুয়াল টু কী হবে? সাইন 3x মাইনাস 20, কারণ এটাই তো দেওয়া আছে এখানে। ক্লিয়ার হয়েছে? এই দুটো ইকুয়েশনকে আমি ইকুয়েট করে দিয়েছি, অ্যান্সার বেরিয়ে গেছে। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, একটা সুদ কষা প্রশ্ন। প্রশ্নটা একটু তোমাদের প্রবলেম করতে পারে, প্রবলেম কিছু করবে না, যারা বেসিক জানো তারা তো সঙ্গে সঙ্গে করে ফেলবে। বলছে একটি অর্থ রাশি সরল সুদে 6 বছরে 60% বৃদ্ধি পায়। দেখো 6 বছরে যদি 60% বৃদ্ধি পায় তাহলে 1 বছরে কত বৃদ্ধি পাবে? 10% বৃদ্ধি পাবে। 60/6 মানে 10% বৃদ্ধি পাবে। 10% বলতে কী বোঝায়? 1/10, মানে 10 যদি তোমার পি হয়, তুমি ইন্টারেস্ট কত পাচ্ছ? 1 টাকা পাচ্ছ ইন্টারেস্ট, ঠিক আছে? 10 টাকা যদি তোমার প্রিন্সিপাল হয়, তুমি ইন্টারেস্ট কত পাচ্ছ? 1 টাকা। এবার কি বলছে? সেই একই হারে 3 বছরে 10,000 টাকার অর্থরাশির চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো আমরা জানি যে 10 টাকার ওপর যদি 1 টাকা সুদ হয় তাহলে প্রথম বছরে কী হয়? 10 থেকে 11 হয়ে যায়। কম্পাউন্ড ইন্টারেস্ট করছি, এটা প্রথম বছরে কী হবে? দ্বিতীয় বছরে কী হবে? 10 থেকে 11 হবে। তৃতীয় বছরে কী হবে? 10 থেকে আমার 11 হবে, ঠিক আছে? এটা হয়ে যাবে 1000, আর এটা হয়ে যাবে 1331, 11-র কিউব। এটা তো 10-এর কিউব, বুঝতেই পারছো? এটা হবে 11-র কিউব, কারণ এখানে গুণ হয়, ঠিক আছে? সাকসেসিভ চেঞ্জ হয় এটা। তো ইন্টারেস্ট তুমি কত পাচ্ছ? 331 তুমি ইন্টারেস্ট পাচ্ছ, ঠিক আছে? 10,000 টাকা হয়ে গেছে 1331 টাকা, 1331 টাকা হয়ে গেছে। কত বেড়েছে? 331 বেড়েছে। আমরা 10,000 পেয়েছি, অঙ্কে বলছে, আমরা 1000 পেয়েছি, অঙ্কে বলছে 10,000, ঠিক আছে? কী করে পাচ্ছি? এর সঙ্গে 10 ইন্টু করে। ইন্টারেস্ট কত বার করতে বলেছে? কী করবো? এর সঙ্গে 10 আমরা ইন্টু করে দেবো। তাহলে অ্যান্সার কত হবে? 3310, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? 3310 হলো। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন এটাও একটা মিডিয়ানের প্রশ্ন। আচ্ছা, এটা কিন্তু মিনের প্রশ্ন নয়, মিডিয়ানের প্রশ্ন। কী বলছে? দ্য ফলোয়িং অবজারভেশন আর অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ এই যে সংখ্যাগুলো তোমাদের দেওয়া রয়েছে, একটা 6 আমি লিখছি এখানে, একটা হচ্ছে 6, 9, 15, x প্লাস 4, x প্লাস 8, x প্লাস 12, তারপরে আছে তোমাদের 30 আর তোমাদের 32। তো এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তোমাদের বলছে এই সংখ্যাগুলোকে কী করা হয়েছে? অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করা আছে, মানে ছোটো থেকে বড়োতে সাজানো আছে। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? ছোটো থেকে বড়োতে সাজানো আছে। যেটা করতে হয় যখন মিডিয়ান বার করতে হয়, ধরো সাপোজ একটা তোমাদের সিরিজ অফ ডাটা দেওয়া রয়েছে 2, 1, 6, 7, তোমাকে কী করতে হয়? এগুলো সব কটাকে আগে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হয় যখন তুমি মিডিয়ান বার করছো। মিডিয়ান মানে কি? মধ্যক। কী বার করছো তুমি? মধ্যক বার করছো, ঠিক আছে? মধ্যক বার করছো, মিডিয়ান বার করছো, সরি মধ্যক নয়, মধ্যমা, ঠিক আছে? বাংলা অনেক সময় গুলিয়ে যায়, মধ্যমা বার করছো,
মধ্যমা যখন বার করছো তখন তুমি কি করো, তখন তুমি মধ্যমা মানে কি মাঝের সংখ্যাটা, মধ্যমা মানে কি মাঝের সংখ্যা। ধরো সব এখানে আরেকটা সংখ্যা আছে 5, তাহলে মধ্যমা কী হবে এর, যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও তাহলে 1 2 তারপরে 5 তারপরে 6 তারপরে 7 হবে, তাহলে মধ্যমা হচ্ছে তোমাদের 5, কারণ মাঝখানে কোন সংখ্যাটা আছে, এইটা আছে, এটা হচ্ছে তোমাদের মধ্যমা। কিন্তু এটা তখনই সম্ভব যখন এখানে বিজোড় সংখ্যক সংখ্যা রয়েছে। দেখো 1 2 3 4 5টা রয়েছে, কিন্তু যখন জোড় সংখ্যক সংখ্যা থাকবে তখন দেখো এখানে যেমন রয়েছে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা আছে। তো মাঝখান যদি বলি এই 4টে আর এদিকে 4টে ভাগ হয়ে যাচ্ছে, তো মাঝখান তো পাওয়া যাচ্ছে না। তখন আমরা কি করি, এই দুটোর গড় করে আমরা মাঝখান বার করি। এই দুটোর গড় কী হচ্ছে, দেখো x+4 গড় করতে হয় সবাই জানো, x+4 প্লাস x+8 বাই তোমাদের 2, কারণ দুটো সংখ্যা, মানে x+12 2x+12, ঠিক আছে। আচ্ছা এইটা ইকুয়ালটি আমাদের ওখানে দেওয়া আছে দেখো 19, এটা ইকুয়ালটি আমাদের কী দেওয়া আছে 19, তার মানে কী হচ্ছে দেখো 2x+12 = 38, তো 2x-এর ভ্যালু হচ্ছে আমাদের 26, তাহলে x-এর ভ্যালু আমাদের হয়ে যাচ্ছে 13। তোমাদের সেটাই বার করতে বলেছে, দেখো x-এর ভ্যালু কী, x-এর ভ্যালু কী হবে 13। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। এটাও দেখো পরের প্রশ্ন, আমি বুঝিয়ে দিচ্ছি, ইংলিশে আছে কারণ ডিরেক্ট স্ক্রিনশট নেওয়া। এটাও এনটিপিসি CBT 1-এরই প্রশ্ন, এটি ইংলিশ PDF থেকে তোলা বলে ইংলিশে এসছে। বলেছে PQ ইজ আ ডায়ামিটার অফ এ সার্কেল হুজ সেন্টার ইজ O। একটা কেন্দ্র আছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, এর হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত আছে, যার PQ হচ্ছে ডায়ামিটার। PQ হচ্ছে কি ডায়ামিটার, এই হচ্ছে আমার PQ, এই হচ্ছে PQ হচ্ছে কি আমার ডায়ামিটার, এই হচ্ছে আমার PQ, এই হচ্ছে P, এই হচ্ছে আমার Q। এবার বলছে যে তোমাকে কি বলছে, একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে R, ধরো সাপোজ এই পয়েন্টটা হচ্ছে আমাদের R, এই পয়েন্টটা R, এই পয়েন্টটা হচ্ছে আমাদের R। কি বলছে, আর লাইস অন এ সার্কেল, আর এই সার্কেলের উপর অবস্থান করছে একটা বিন্দু, এই পয়েন্টটা হচ্ছে আমাদের আর, এবং এটা কি একটা বিন্দু যেটা এই ও কেন্দ্রীয় বৃত্তের উপরে অবস্থান করছে। বলছে RPO মানে কি, এই হচ্ছে আর এর সঙ্গে পিকে যোগ করে দাও, এই RPO মানে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা RPO, এই কোণটার মান আমাদের কত বলছে, এই যে RPO এই কোণটার মান আমাদের কত বলছে 39 ডিগ্রি, ঠিক আছে। তো তোমাকে বলছে ফাইন্ড দ্য মেজারমেন্ট অফ RQP, আচ্ছা একটু কালি চেঞ্জ করে নিই। RQP মানে কি, এই হচ্ছে R, এই হচ্ছে আমার Q, RQ, এই হচ্ছে আমার P, RQP এর মান বার করতে বলেছে, অর্থাৎ এই কোণটার মান আমার বার করতে বলেছে। কোন কোণটার মান, এই কোণটা, এই যে RQP, এই কালো কোণটার মান আমার, মানে এই কোণ Q এর মান বার করতে বলেছে, এই কোণ Q এর মান আমাকে বার করতে বলেছে। তো আমরা জানি যে, দেখো আমরা কি জানি, আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ কত 180, কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এই ও কোণ 180, এটা যদি 180 হয় তাহলে এটা কত হবে, কোণ আর এর মান কত হবে 90 হবে, কারণ কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ, তার মানে আর এর দ্বিগুণ হবে ও, তো আর 90 হলে তবেই তো এটা 180 হবে, ঠিক আছে। এবার এই ত্রিভুজটার কথা ভাবো, আর হচ্ছে 90, এটা হচ্ছে 39, তাহলে এটা কত হবে, আমাদের 51 হবে। ক্লিয়ার হয়েছে, এই অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। চল পরের প্রশ্ন বলছে দেখো এই একটা বিন্দু রয়েছে এবং এই একটা বিন্দু রয়েছে, এই দুটো বিন্দু দিয়ে তৈরি হওয়া সরলরেখার সমীকরণ কী হবে। দেখো এখানে একটা ফর্মুলা ব্যবহার করা যায়, ফর্মুলাটা তোমাদের ডিরেক্ট করে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে, দেখো বলে দিই একটু, এটা তোমাদের -2 আছে আর 5 আছে, এই একটা বিন্দু রয়েছে, এটাকে x1 আর এটাকে y1 বিন্দু ধরা হয়। আর একটা রয়েছে দেখো 1,3, এটাকে x2 এটাকে y2 বিন্দু দিয়ে ধরা হয়। আর যে সমীকরণটা তৈরি হয় তার যে বিন্দুগুলো হয় তাকে আমরা xy দিয়ে রিপ্রেজেন্ট করি, এইভাবে তুমি বলতে পারো, ঠিক আছে। তো x এবং y হচ্ছে সমীকরণে থাকে, আর এই বিন্দুগুলোকে x1 y1 x2 y2 বলে ধরা হয়। এটা হচ্ছে বেসিক জিনিস, তোমাকে বুঝতে হবে। এবার যে সমীকরণটার কথা বলছি বা যে সূত্রটার কথা বলছি সেটা হচ্ছে y মাইনাস y1 বাই x মাইনাস x1, এটা ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1, ঠিক আছে, এই তোমাদের হয়। এবার মান পুট করো, দেখো y আর x এর মান তো আমরা জানি না, কিন্তু y1 এর মান আমরা জানি, y1 এর মান কত আমাদের 5, এই যে y1 এর মান কত আমাদের 5, ঠিক আছে। তো y1 এর মান হচ্ছে আমাদের 5, x মাইনাস x1 এর মান কত -2, তো -2 ইকুয়াল টু
y2 এর মান কত আমাদের 3, আর y1 এর মান কত আমাদের 5, নিচে আমাদের x2 এর মান কত আমাদের 1 মাইনাস 2। ঠিক আছে, এখান থেকে তুমি দেখো x মাইনাস 5 এটা 1 প্লাস 2 হয়ে যাচ্ছে, মানে এটা 3 হয়ে যাবে, 3 এদিকে গুণ হলে হবে 3y মাইনাস 15 হয়ে যাবে, আর এদিকে তুমি যদি করো এটা x প্লাস 2 হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস 2। ঠিক আছে, তো মাইনাস 2x প্লাস নয় মাইনাস তোমাদের কী হবে 4 হয়ে যাবে। ঠিক আছে, এটা হবে। তো দেখো এবার যদি সমীকরণ তৈরি করো, দেখতে পাচ্ছ 2x এদিকে যাচ্ছে, তো 2x প্লাসে চলে আসছে, প্লাস 3y ওদিকে অলরেডি আছে, মাইনাস 15 প্লাস 4 হয়ে যাবে ওদিকে গেলে, তো 11 ইকুয়াল টু তোমাদের কী হবে 0। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2x প্লাস 3y মাইনাস 11 ইকুয়াল টু 0, এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলছে ABCD চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যদি A তোমাদের 45 ডিগ্রি হয় তাহলে B এর মান কত। দেখো একটা চতুর্ভুজ আছে যেটা হচ্ছে ABCD চতুর্ভুজ। ঠিক আছে, ABCD। এবার দেখো আমরা জানি যখনই কোনো চতুর্ভুজের কর্ণ একে অপরকে সমদ্বিখণ্ডিত করে তখন সেটা ডেফিনেটলি কী হয়, সামান্তরিক হয়। ঠিক আছে, এটা একটা উপপাদ্য। যদি কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, বাইসেক্ট ইচ আদার, তাহলে সেটা একটা সামান্তরিক হবে। ঠিক আছে, তো তুমি দেখতেই পাচ্ছ তাহলে ABCD এটা একটা সামান্তরিক তৈরি হলো। ঠিক আছে, আর আমরা জানি সামান্তরিকের পরস্পর সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়, মানে কোণ A প্লাস কোণ B আমাদের কি দেবে, 180 ডিগ্রি দেবে, যেখানে তোমাদের কোণ A এর মান দেওয়া রয়েছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমাদের কোণ B এর মান কত হবে, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি 45 ডিগ্রি এখানে বসাও, প্লাস B ইকুয়াল টু তোমাদের 180, তাহলে B এর যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 180 মাইনাস 45 ডিগ্রি, অ্যান্সার কত হবে তোমাদের 135 ডিগ্রি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু A, তাহলে ভ্যালু অফ কোসেক থিটা। ঠিক আছে, দেখো আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু আমাদের 1 হয়। ঠিক আছে, তো এটাকে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ধরে নিই তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমাদের 1। ঠিক আছে, এবার দেখো এখানে এক্স মাইনাস ওয়াই, এটা এক্স মাইনাস এটা ওয়াই, এর যে মান দেওয়া রয়েছে সেটা আমাদের দেওয়া রয়েছে এ। তাহলে তুমি বলো যে দুটো জিনিসের গুণফল 1 হচ্ছে, তো একটা যদি এ হয় আর একটা ডেফিনেটলি এ রেসিপ্রোকাল হবে, 1/a হবে, তবেই তো এই দুটোর গুণফল এই এ কেটে গিয়ে 1 হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের ওয়ান মাইনাস এ, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমাদের এ দেওয়া রয়েছে। তো এটাকে আমরা যদি করি দেখতে পাচ্ছি ওয়াই কেটে বেরিয়ে যাচ্ছে, 2xের ভ্যালু আমাদের আসছে a প্লাস 1/a, তাহলে এক্সের ভ্যালু আমাদের কি আসছে a প্লাস 1/a বাই 2, বাই 2কে লেখা যায় ইন্টু হাফ লেখা যায়। ঠিক আছে, বাই 2কে এক্সের মান আমরা কি ধরেছিলাম, মানে কোনটাকে আমরা এক্স ধরেছিলাম, কোসেক থিটাকে আমরা এক্স ধরেছিলাম, তাহলে কোসেক থিটার যে ভ্যালু আমাদের এলো সেটা আমাদের এইটা এলো। দেখো অ্যান্সারে আমাদের ম্যাচ খাচ্ছে। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্ন কি বলছে দেখো, বলেছে যে বিপি এবং সিকিউ সমান্তরাল তোমাদের, এই হচ্ছে বিপি, এই যে বিপি। ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে বিপি, মানে এই রেখাটা হচ্ছে বিপি, এই যে বিপি এবং এই হচ্ছে তোমাদের সিকিউ, এই দুটো রেখা বলেছে আমাদের সমান্তরাল, এই দেখো বলা রয়েছে। আর বলেছে এসি ইকুয়াল টু বিসি, এই যে এসি এইটা ইকুয়াল টু আমাদের কী হবে বিসি। দেখো এই ত্রিভুজের দুটো বাহু সমান, তাহলে এসি এর যে বিপরীত কোণ মানে এইটা, এসির বিপরীত কোণ, এসি বাহুর বিপরীত কোণ কোনটা, এইটা, আর বিসি বাহুর বিপরীত কোণ কোনটা, এইটা। এই দুটো কোণ আমাদের সমান হবে, এটা যদি আমাদের এক্স ডিগ্রি হয় এটাও আমাদের এক্স ডিগ্রি হবে। ক্লিয়ার হলো? এবার একটা জিনিস দেখো, আমরা জানি ধরো এখানে একটা রেখা আছে, এটা একটা রেখা আছে, দুটো রেখা সমান্তরাল এবং দুটো রেখা আর একটা রেখাকে কাট করছে, তাহলে এখানে যে কোণ উৎপন্ন হবে এখানে সেম কোণ উৎপন্ন হবে। এটা যদি ওয়াই ডিগ্রি হয় এটাও ওয়াই ডিগ্রি হবে। এবার দেখো যেহেতু বিপি আর সিকিউ আমাদের সমান, তো এটা যদি 70 ডিগ্রি হয় এই টোটাল কোণটা আমাদের 70 ডিগ্রি হবে। তার মধ্যে এটা যদি আমাদের 20 হয় তাহলে এক্সের ভ্যালু কী হবে, আমাদের 50 হবে।
ঠিক আছে, এক্সের ভ্যালু 50 মানে এই এক্সের ভ্যালু আমাদের 50 হবে। ক্লিয়ার হলো? তোমাদের কী বার করতে বলেছে? এক্সের মান বার করতে বলেছে। দেখো এ বি সি একটা ত্রিভুজ, যার দুটো কোণের মান হচ্ছে 50 ডিগ্রি 50 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি 50 ডিগ্রি 100 ডিগ্রি। আর আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এইটুকুর ভ্যালু কত হবে? 80 ডিগ্রি। ঠিক আছে, আর আমরা জানি এই টোটালটা মিলে আমাদের 180 তৈরি হয়। ঠিক আছে, তার মধ্যে এটা 70, এটা 80, তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো এখানে এক্স বলেছে, আমি এখানে এক্স ধরেছি, তোমরা এটাকে এক্স ধরো না, তোমরা এটাকে এ ডিগ্রি, এটাকে এ ডিগ্রি ধরে নাও। ঠিক আছে, কারণ তোমরা বললে স্যার এক্স তো সব সমান হবে। আমি অ্যাকচুয়ালি তোমাদের মানে এটা তো মান ছিল না এইটার, মানে এইটার মান তো আমি জানি না, অজ্ঞাত রাশি, সেই জন্য আমি এক্স ধরেছিলাম, মানে অভ্যাস তাই। ঠিক আছে, তোমরা এ ডিগ্রি ধরে নাও, কারণ এটা সমান হবে না। ওকে, মানে এই এক্স আর এদিকে যা লিখেছিলাম সেগুলো সমান হবে, ওই জন্য এটাকে এ ডিগ্রি ধরে নাও, মানে এটা এ ডিগ্রি মানে 50, মানে এটা এ ডিগ্রি মানে 50 হবে। তো এক্সের মান কত হবে? এখানে আমাদের 30 হবে, কারণ এই টোটালটা আমাদের 180 হয়। এটা তোমরা বললে কেন 180 হয়? মনে রাখবে একটা এরকম যদি রেখা থাকে তার উপর এই যে হোল কোণ তৈরি হচ্ছে, এটা তোমাদের 180 তৈরি হয়। এটাকে তুমি যত ভাগেই ভাঙো না কেন, এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা যাই দাও না কেন, এটা এক্স ডিগ্রি, এটা ওয়াই ডিগ্রি, এটা জেড ডিগ্রি, যাই হোক না কেন, এই তিনটে কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তো এইটা 80, এটা 70, 150 হয়ে যাচ্ছে। 180 করার জন্য কত দিতে হবে? 30 দিতে হবে, তাহলে অ্যান্সার এখানে কী হবে? 30 আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। সাইন 21 ডিগ্রি ইন্টু কস 9 ডিগ্রি মাইনাস কস 84 ডিগ্রি ইন্টু কস 6 ডিগ্রি, কী করবো? দেখো এটাকে আমি 2 দিয়ে গুণ করে দেবো, ওভারঅল যে ভ্যালু আছে তাকে আমি 2 দিয়ে গুণ করে দেবো। কস 9 ডিগ্রি মাইনাস কস 84 ডিগ্রি কস 6 ডিগ্রি। তো 2 দিয়ে গুণ করলে কী হবে? এটার সঙ্গে একবার 2 গুণ হবে, এটার সঙ্গে 2 গুণ হবে, তো ভ্যালুটা কী আসবে? 2 সাইন এইটা আসবে, এখানে একটা 2 চলে আসবে, দুটোর সঙ্গে 2 গুণ হয়ে যাবে। এবার দেখো অ্যাকচুয়াল অঙ্কে আমাদের 2 ছিল না, তো আমি কি করব? এই ওপরে 2টাকে তোলার জন্য আমি ওভারঅল ভ্যালুটার সঙ্গে একটা 2 ভাগও করে দেবো। ঠিক আছে, ভাগ কেন করে দেবো? কারণ এই ওপরে 2টাকে আমাকে ক্যান্সেল করতে হবে। 2টাকে যদি আমি ক্যান্সেল না করি, অ্যাকচুয়াল অঙ্কে তো 2 ছিল না, আমি জোর করে 2 এনেছি সূত্র বানানোর জন্য। এখান থেকে এইটুকু একটা সূত্র হয়, আর এখান থেকে এইটুকু একটা তোমাদের ফর্মুলা হয়। এই ফর্মুলা বানানোর জন্য আমি একটা 2 দিয়ে গুণ করেছি ওভারঅল রাশির সঙ্গে, যার ফলে এখানে একটা 2 এসছে, এখানে একটা 2 এসছে। তো 2 যদি কমন নেই তাহলে সামনে আবার 2 চলে আসবে, সেইটু একটু ক্যান্সেল হয়ে গিয়ে আবার এই ভ্যালুটা দেবে। সুতরাং সবসময় রাখবে অঙ্কে যেটা রয়েছে সেটার দিকে তাকিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, এ দেখো কী ফর্মুলা বানানোর চেষ্টা করছি আমি এখানে? আমি বানানোর চেষ্টা করছি 2 সাইন এ কজ বি, এটা একটা ফর্মুলা হয়। আর এটাও দেখো 2 কজ এ কজ বি, এটাও একটা ফর্মুলা হয়। 21কে এ ধরে নাও আর 9কে তুমি বি ধরে নাও। সিমিলারলি এক্ষেত্রে তুমি 84কে এ ধরে নাও আর 6কে তুমি বি ধরে নাও, তাই এই ফর্মুলাটা তোমার তৈরি হয়। এই ফর্মুলা আমাদের কি বলে? এই ফর্মুলা আমাদের বলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই মাইনাসটা মাঝখানে বসলো। আর এই ফর্মুলাটা আমাদের কি বলে? কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ফর্মুলা হয়, এ মাইনাস বি, এই হচ্ছে তোমাদের কী হয়? পুরো ফর্মুলা হয়। এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি দেখি, দেখো এখানে এর ভ্যালু কি 21, বি এর ভ্যালু কি 9, তার মানে এটা কী হবে? এটা আমাদের সাইন 30 হয়ে যাবে। 21 প্লাস 9 কী হয়ে যাবে? তোমাদের 30 হয়ে যাবে। আর এটা কী হয়ে যাবে? আমাদের সাইন 12 হয়ে যাবে, তাই না? 21 মাইনাস 9, 21 মাইনাস 9, এ মানে এখানে 21, বি মানে এখানে 9। ঠিক আছে, মাইনাস এটা আমাদের কী দেবে? কজ এ প্লাস বি মানে কি 84 প্লাস 6 মানে কজ 90 হয়ে যাবে এটা। ওকে, আর দেখো এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কী হবে? এটা অ্যাকচুয়ালি ব্র্যাকেটের মধ্যে থাকবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কী থাকবে? তোমার ব্র্যাকেটের মধ্যে থাকবে। তো এই মাইনাসটা, এই যে মাইনাস, এই মাইনাসটা তো এখানে মাইনাসই করবে, কিন্তু এই প্লাসটাকেও মাইনাস করে দেবে, তো এটা মাইনাস হয়ে যাবে। কজ এ মাইনাস বি সমান কত? আমরা দেখতে পাচ্ছি 78 ডিগ্রি। ঠিক আছে, এই ভ্যালুটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। এর মধ্যে দেখো আমি সাইন 30-র মান জানি হাফ, তো বসে গেল হাফ। সাইন 12-এর মান আমি জানি না, রাখো, একটা জিনিস করব, কেটে বেরিয়ে যাবে সাইন 12। ঠিক আছে, দেখো কজ 90-র ভ্যালু আমি জানি 0 ডিগ্রি থাকলো, মাইনাস এর পরে একটা ভ্যালু আছে দেখো কজ 78 ডিগ্রি। আমরা জানি সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা, আর কজ 90 মাইনাস থিটা সমান সাইন থিটা।
এই যে cos 78 ডিগ্রি এটাকে কী লেখা যায়, cos 90 মাইনাস 12 লেখা যায়, ঠিক আছে, কারণ 90 মাইনাস 12 করলেও 78 ডিগ্রি হয়, ঠিক আছে। দেখো হাফ রয়েছে, এখানে সাইন 12 রয়েছে, এটা তোমাদের 0 ডিগ্রি রয়েছে, আর এটা কি হবে, এটা তোমাদের চেঞ্জ হয়ে যাবে সাইন 12 ডিগ্রিতে, কারণ আমরা জানি cos 90 মাইনাস থিটা, দেখো 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা সমান সাইন থিটা, থিটার জায়গায় 12 আছে, এখানে সাইন থিটার জায়গায় সাইন 12 হয়ে গেল, ঠিক আছে। এইটা আমার কেটে বেরিয়ে গেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি হাফ প্লাস 0 মানে হাফ হচ্ছে, আর মনে করে দেখো একটা 2 নিচে আমাদের ছিল, তো সেই 2টা অলরেডি এখনও নিচে আছে, তাহলে এটা আমাদের কী হয়ে যাবে 1/4 আমাদের হয়ে যাবে। এই 2টা সারাক্ষণই আমাদের নিচে ছিল, আমি বারবার লিখছিলাম না, ক্যালকুলেট করতে অসুবিধা হয় বারবার লিখলে, সেই জন্য আমি লাস্টে তোমাদের কী করলাম, এটা 1/4 অ্যান্সার হবে। এই কারণে দেখো অ্যান্সার আমাদের 1/4ই আছে, 1/4 আছে, ঠিক আছে। ক্লিয়ার হলো? তো পুরোটা ভেঙে দেখালাম, পরীক্ষার সময় তো যাদের সূত্র মুখস্থ থাকবে তাদের তো ভেঙে দেখাতে হবে না, তারা ডিরেক্টলি লিখবে সাইন 30 প্লাস সাইন 12 মাইনাস cos 90 মাইনাস cos 78 ডিগ্রি, এই লাইনটা দিয়ে তোমার অঙ্ক শুরু হবে, এই লাইনটা দিয়ে তোমার অঙ্ক শুরু হবে, ঠিক আছে। ওগুলো তো সূত্রের ওপর বেস করে তোমাদের জাস্ট দেখালাম, পুরোটা এক্সপ্লেন করলাম, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন বলছে দেখো সেক 2100 ডিগ্রি এর মান বার করতে। এর জন্য একটা কাজ করি, আমি তোমাদের কোয়াড্র্যান্ট সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই যাদের জানা নেই, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের, ঠিক আছে, এই ঘরটায় অল প্লাস হয়, এ বলে লিখছি আমি, এই ঘরটায় কী হয় অল, সাইন হোক কজ হোক ট্যান হোক কট হোক সব তোমাদের প্লাস হয়। এই ঘরটায় তোমাদের সাইন এবং সাইনের উল্টো, সাইন এবং কি সাইনের উল্টো কোসেক, এইটা তোমাদের প্লাস হয়। আর এই ঘরটায় তোমাদের ট্যান আর ট্যানের উল্টো কট তোমাদের প্লাস হয়, ওই জন্য এটাকে টি বলে ধরা হয়। আর এই ঘরটায় তোমাদের কজ এবং কজের উল্টো সেক তোমাদের প্লাস হয়, ওই জন্য এইটাকে সি বলে ধরা হয়। তো ASTC এটাকে মনে রাখবে, কী মনে রাখবে, ASTC। এই ঘরটায় তোমাদের কী হয়, কজ আর কজের উল্টো সেক, কজ আর কজের উল্টো সেক তোমাদের কী হয় প্লাস হয়। এই ঘরটায় কী হয় অল তোমাদের প্লাস হয়। এই ঘরটায় কী হয় সাইন এবং সাইনের উল্টো কোসেক প্লাস হয়। আর এই ঘরটা কী হয় ট্যান এবং ট্যানের উল্টো কট তোমাদের প্লাস হয়। এগুলো প্লাস, বাকি কোনো ভ্যালু এখানে এলে মাইনাস হবে, ঠিক আছে। এবার এই ঘরটা বলছি মানে এটাকে কী বলতে চাইছি সেটাও বলি। দেখো এইটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের 270 ডিগ্রি, আর এইটা আবার আমাদের যদি ঘোরে তাহলে এটা হয়ে যাচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। এটা আমার কী হয়ে যাচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। তার মানে কী হচ্ছে একটা বৃত্ত তৈরি হচ্ছে, বৃত্তটা এইভাবে পাক খাচ্ছে, এইভাবে আমার কী হচ্ছে পাক খাচ্ছে। এখান থেকে এইখানে এলো 9 ডিগ্রি হলো, এখান থেকে এখানে গেল 180 ডিগ্রি, সেখান থেকে এখানে 270 ডিগ্রি, তারপর থেকে এখানে 360 ডিগ্রি, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হয়েছে? তার মানে দেখো আমি যদি একটা লাঠিকে এখানে রাখি, সাপোজ আমি একটা লাঠিকে আমি এখানে রেখেছি, ঠিক আছে, এই লাঠিকে আমি এখানে রেখেছি, এই লাঠিটা ঘুরতে 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 এখানে গেল 9 ডিগ্রি হলো, সেখান থেকে আবার একটা 9 ডিগ্রি যোগ করলে 180 হলো, সেখান থেকে আবার একটা 90 ডিগ্রি যোগ করলে দেখো 270 হলো, সেখান থেকে আবার একটা যদি আমি যোগ করি দেখো এটা 360-তে পৌঁছে যাবে। মানে 0 থেকে স্টার্ট করে যদি এরকম করেও ঘুরতেই থাকে তাহলে দেখো এই এক পাক ঘুরলো 360 এলো, আবার এক পাক ঘুরলো আরেকটা 360 এলো, আর একটা ঘুরলো 360 এলো, আর একটা ঘুরলো 360 এলো। এবার দেখো কটা এরকম 360 হলে আমরা 2100-র কাছাকাছি পৌঁছতে পারবো। দেখো আমি যদি 360 × 6 করি আমি দেখতে পাচ্ছি আমি পৌঁছে যাচ্ছি 2160-এ, ঠিক আছে। মানে আমি এক পাক গেলাম আর এক পাক গেলাম, এরকমভাবে 6 পাক যাই, তাহলে আমি আবার এখানে এসে পৌঁছবো, এবং এটা আমার কমপ্লিট করবে কত 2160। কিন্তু আমার 2160 ডিগ্রির দরকার নেই, আমি আছি ফ্রন্ট গিয়ারে, আমি একটু পিছিয়ে যাব। কত পিছাবো, আমি -60 করে দেবো। তা -60 যদি আমি করি, আমি দেখছি জাস্ট এ মিনিট, আমি যদি -60 করি আমি দেখতে পাচ্ছি এটা আমার 2100 ডিগ্রি চলে আসছে, যেটা আমার দরকার রিকোয়ার্ড, ঠিক আছে। তার মানে 2100 ডিগ্রি যেটা সেটা আমার এই ঘরটাতে অবস্থান করবে, ঠিক আছে, এই ঘরটাতে আমার অবস্থান করবে, যেখানে কজ এবং সেক আমার কি হয় পজিটিভ হয়, ঠিক আছে। তার মানে যে ভ্যালুটা আসবে সেটা আমার পজিটিভই আসবে, কারণ সেকের কথা জিজ্ঞেস করেছে এখানে, আর সেকের ঘরই সেটা পড়ছে, তার মানে সেক আমাদের এটা আমাদের পজিটিভ হবে। যার ঘরে পড়ছে যদি তার কথাই জিজ্ঞেস করা হয়, বা ঘুরিয়ে বললে তার কথাই যদি জিজ্ঞেস করা হয়েছে যার ঘরে সেটা পড়ছে, তাহলে সেটা পজিটিভ হবে। যেমন দেখো এখানে সেকের কথা জিজ্ঞেস করেছে, সেকের ঘরেই পড়ছে, তো এটা পজিটিভ আসবে, ঠিক আছে। এবার দেখো
আমরা দেখতে পাচ্ছি 360 ইন্টু 6 করেছি, মানে আমরা এখানে একটা জোড় মাল্টিপিল করেছি। 6 একটা জোড় সংখ্যা, 360-র সঙ্গে যদি জোড় সংখ্যা গুণ হয় তাহলে যেটা জিজ্ঞেস করেছে সেটাই আমার থেকে যায়, সেটা চেঞ্জ হয় না। যদি বিজোড় হতো তো চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। তো সেকই থাকবে আমাদের, ঠিক আছে, ওকে। তো প্লাস সেক। এবার লাস্ট অ্যাপ্লিকেশান কী করেছি, 60 মাইনাস করেছিলাম, তো এটা 60 ভ্যালু দাঁড়াবে। তার মানে এখানে সেক 60-র যে ভ্যালু সেটা আমাদের সেক 2100 যেটা কোশ্চেন্স দেওয়া আছে তার সমান হবে। তো সেক 60-র ভ্যালু কত আমরা সবাই জানি, সেটা হয় 2। তার মানে এখানেও অ্যান্সার আমাদের কী হবে, 2। ক্লিয়ার হল? এইটা হচ্ছে তোমাদের কনসেপচুয়াল মেথড। এবার যদি কেউ তোমরা শর্টকাটে যেতে চাও, শর্টকাট কিছুই নয়, তোমাকে বুঝতে হবে যে 360-র সঙ্গে কত গুণ করলে আমরা মোটামুটি 2100 কাছাকাছি ভ্যালু পাবো। আমরা দেখতে পাচ্ছি বেশি হয়ে যাচ্ছে, সেই বেশিটাকে আমাকে কেটে বাদ দিতে হবে। অথবা আমি দেখতে পাচ্ছি এটা আমাদের 2100 চলে আসবে, ওকে। এবার 360 থেকে আমি কি করছি, মানে 360-র যে মাল্টিপিল আছে তার থেকে আমি কি করছি, একটু কমিয়ে নিচ্ছি, মানে ভ্যালুটা 360 এবং 270-র মাঝখানে দাঁড়াবে, এই পজিশানে এসে আমার দাঁড়াবে, ঠিক আছে। এই পজিশানে আসলে সেক আমাদের সেকের ঘরেই আছে, মানে সেক আমাদের পজিটিভে দাঁড়াবে, এবং জোড় মাল্টিপিল নিচ্ছি, তার মানে সেক আমাদের সেকই থাকবে, আর সেক 60 আমাদের অ্যান্সার হবে, কারণ লাস্টে আমরা 60 মাইনাস করছিলাম। এটার ভ্যালু আমাদের 2 দাঁড়ায়, তার মানে এখানে আমাদের হোল যে ভ্যালু দিয়েছে এখানে সেক 2100-র ভ্যালু সেটা আমাদের 2ই হবে, ঠিক আছে। এরপরে আমি একটা অঙ্ক করাবো, তোমরা দেখবে সেখানে আমি একটু চটজলদি করবো। এই মেথডটাকেই দেখবে কত কনসেপচুয়ালি করেছি বলে অনেকটা দেরি মনে হচ্ছে, ওখানে চটজলদি করবো, দেখবে জলদি অ্যান্সার বেরোবে, ঠিক আছে। চল পরের প্রশ্ন। cos 100 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি প্লাস সাইন 100 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রির ভ্যালু কত? দেখো এটাকে আমরা ধরতে পারি cos a ডিগ্রি ইন্টু cos b ডিগ্রি, মানে এটা cos a ইন্টু cos b আছে, এটা কি আছে সাইন a ইন্টু সাইন, ঠিক আছে। যখনই আমি বললাম তোমাদের মাথায় আসার কথা যে এটা একটা ফর্মুলা দিচ্ছে, যে ফর্মুলা আমাকে বলছে যে তুমি cos a মাইনাস cos b করে দাও, জাস্ট আ মিনিট, মানে এটা cos a মাইনাস b এর ফর্মুলা দিচ্ছে, ঠিক আছে। তো cos a মাইনাস b এর ফর্মুলা কী হয়, cos a cos b ইন্টু মানে প্লাস সাইন a সাইন b, ঠিক আছে। তো এখান থেকে তুমি কি করো, 100 মাইনাস 40 ডিগ্রি তুমি বিয়োগ করে দাও, কী আসছে তোমার cos 60 ডিগ্রি ভ্যালু আসছে, cos 60 ভ্যালু কত হয়, হাফ, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন তোমাদের বলছে, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। একটা সংখ্যা দেওয়া আছে কত, 2892 হ্যাশ অ্যান্ড ডলার, এই তোমাদের সংখ্যাটা দেওয়া আছে। তোমাদের বলছে এই সংখ্যাটা যদি 8 এবং 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত হয় তাহলে এই দুটোর মান বার করতে বলেছে। অপশান টেস্ট করো। আচ্ছা এটা তোমাদের 2 নয় 3। তুমি দেখতে পাচ্ছ এর ভ্যালু যদি আমি 2 নেই প্রথম অপশানে, এর ভ্যালু যদি 0 নেই, তাহলে আমি দেখতে পাচ্ছি লাস্ট আমার 3টে ডিজিট হচ্ছে 320। আর আমরা জানি যে 8-এর বিভাজ্যতা অনুযায়ী 8 দ্বারা ভাগ করতে হবে। 8-এর বিভাজ্যতা কী বলে, কোনো সংখ্যা লাস্ট 3টে ডিজিট যদি 8 দ্বারা বিভাজিত হয় তাহলে সংখ্যাটাও 8 দ্বারা বিভাজিত হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ 320 8 দ্বারা বিভাজিত হচ্ছে, তো এই সংখ্যাটা কিন্তু আমাদের টোটালি 8 দ্বারা বিভাজিত হয়ে যাচ্ছে যদি আমরা 2 আর 0 এখানে নেই। আর 5 দ্বারা তো বিভাজিত হচ্ছেই, কারণ লাস্টে আমাদের 0 আছে। তাহলে অপশান আমাদের ফার্স্ট অপশান কী হচ্ছে, কারেক্ট। নেক্সট প্রশ্ন, সাইন এক্স মাইনাস 5 cos x ইকুয়াল টু 2√6 cos x হলে cot x এর ভ্যালু কত? দেখো সাইন এক্সকে কী লেখা যায়, যে সাইন এক্সকে এটাকে কী লেখা যায়, এটাকে লেখা যায় লম্ব বাই অতিভুজ। আর cos x-কে কী লেখা যায়, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। এটাও তার মানে তোমাদের ভূমি বাই অতিভুজ। এটাকে অন্যভাবে করলে জটিল হবে, লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ ধরে করলে সুবিধা হবে। তার মানে এখানে বেসিক্যালি কী আছে, লম্ব বাই অতিভুজ মাইনাস 5 ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু তোমাদের দেওয়া আছে 2√6 ভূমি বাই অতিভুজ, তাই না? এই এক্স্যাক্টলি দেওয়া আছে। তো লম্ব বাই অতিভুজটাকে যদি এখানেই রাখো, লম্ব বাই অতিভুজ, এটা লম্ব বাই অতিভুজটাকে যদি এখানেই রাখো আর এই দুটোকে যদি ওদিকে নিয়ে যাও তাহলে এটা কী হচ্ছে 5 প্লাস 2√6, এটা ভূমি বাই অতিভুজ, ভয় দীর্ঘ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ হচ্ছে। ক্লিয়ার হলো? এইটা বলো হলো কি না। তার মানে এবার দেখো অতিভুজ আমাদের যদি কেটে যায়, তার মানে লম্ব বাই ভূমির যে রেশিও আমাদের আসছে সেটা আমাদের কি আসছে 5
প্লাস 2√6 বাই তোমাদের 1, যদি এখানে বাই বলে থাকি সরি, এটা 5 প্লাস 2√6 হবে। ঠিক আছে, এবার দেখো লম্ব বাই ভূমি সমান আমরা কী জানি, আমরা জানি tan। ঠিক আছে, তার মানে আমাদের ট্যানের ভ্যালু বেরিয়ে গেছে। ট্যানের ভ্যালু এটা আমাদের তো কট চেয়েছে। ঠিক আছে, তো কটের ভ্যালু কী হবে, ঠিক এর উল্টো হয়। তার মানে 1/5 প্লাস 2√6। এটা যদি করলি নিরসন করো তুমি জানো যে এটা তোমাদের 5 স্কোয়ার মানে 25, আর 4 তোমাদের হবে, এটা তোমাদের 4 হয়ে যাবে স্কোয়ার করলে। ঠিক আছে, আর এটা তোমাদের 6 থেকে বেরিয়ে আসবে, √6 থেকে 6 বেরিয়ে আসবে, তোমাদের 24। তো 25 মাইনাস 24, এটা প্লাস আছে কিন্তু মাইনাসে চলে যাবে, কারণ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে, নিচে তোমাদের 1 থাকবে। ঠিক আছে, তো এটার যে ভ্যালু আসবে আমরা দেখতে পাচ্ছি 5 মাইনাস 2√6 আমাদের ভ্যালু আসবে। ঠিক আছে, তো কটেক্সের ভ্যালু তোমাদের জিজ্ঞেস করেছে, অ্যান্সার তোমাদের কী হবে 5 মাইনাস 2√6। ঠিক আছে, এবার যদি কেউ করণীয়সন না করতে পারো তাদের জন্য একবার আমি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো কী ছিল, এইটার করণীয়সন হবে 1/5 প্লাস 2√6, এই তোমাদের ছিল। তো এটার আমি কি করব, মাইনাস ভ্যালু দিয়ে ওপর নিচে আমি গুণ করব। ঠিক আছে, মাইনাস ভ্যালু দিয়ে আমি ওপর নিচে গুণ করব। তো 5 মাইনাস 2√6। এবার দেখো এটা তোমাদের a প্লাস বি আর a মাইনাস বি, ফর্মুলা কী হয় এখান থেকে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে কত, 5 স্কোয়ার মানে 25, আর বি স্কোয়ার মানে কত, 2√6 স্কোয়ার। 2 স্কোয়ার করলে 4, √6 স্কোয়ার করলে 6 হয়, মানে 24। তার মানে নিচে আমাদের কী থাকছে, 1 থাকছে। দেখতেই পাচ্ছ এটা ইকুয়ালটা আমাদের 1 চলে আসছে, আর উপরে আমাদের কী রয়েছে 5 মাইনাস 2√6। ঠিক আছে, এই জন্য আমাদের ভ্যালু এখানে কী এসছে 5 মাইনাস 2√6, এখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, চল পরের প্রশ্ন। tan 100 ডিগ্রি প্লাস tan 125 ডিগ্রি মানে 125 ডিগ্রি প্লাস tan 100 ডিগ্রি ইন্টু tan 125 ডিগ্রি ইকুয়াল টু কত হয়। দেখো আমরা একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে ট্যানের ফর্মুলা, সেটা আমরা কি জানি, tan a প্লাস বি, এটা ইকুয়াল টু কী হয়, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, 1 মাইনাস tan a tan b, এই তোমাদের ফর্মুলা হয়। এবার দেখো আমরা যদি এইটাকে tan a ধরে নিই, এইটাকে tan a ধরে নিই, ঠিক আছে, আর এইটাকে যদি tan b ধরে নিই, তাহলে দেখো এখানে tan a প্লাস tan b আছে, মানে 100 প্লাস 125 ডিগ্রি, তার মানে tan 225 ডিগ্রি। ঠিক আছে, এইটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এইটা। এবার দেখো tan 225 ডিগ্রির মান কী হয়, আমি তোমাদের একটু আগে কোয়াড্র্যান্ট বুঝিয়েছি। ঠিক আছে, এই যে কোয়াড্র্যান্টে আমরা জানি যে এইটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, আর এইটা হচ্ছে আমাদের 270 ডিগ্রি। তাহলে 180 এবং 270-র মাঝখানে কোথাও আমাদের 225 ডিগ্রি পড়বে। তার মানে এই ঘরটাতে আমাদের 225 ডিগ্রি আসছে, আর এই ঘরটা ট্যানেরই ঘর, এই ঘরটা ট্যান এবং কটেরই ঘর। ঠিক আছে, তার মানে যে ভ্যালু আসবে 225 ডিগ্রির, সেটা আমাদের প্লাসেই আসবে, কারণ যা জিজ্ঞেস করছে সেই ঘরই এটা পড়ছে। ঠিক আছে, তো ভ্যালু আমাদের প্লাসে আসবে, এটা গেল প্রথম কথা। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি 270 থেকে আমরা যদি -45 ডিগ্রি করি, তাহলে আমরা পাচ্ছি 225 ডিগ্রি। তার মানে আমাদের কিছু একটা আসবে, সেটা 45 লাস্টে আমাদের হবে। 270 থেকে আমরা মাইনাস করছি, তার মানে বেজ আমাদের কি 270। ঠিক আছে, 270 হচ্ছে 90-র বিজোড় মাল্টিপল, 90 ইন্টু 3 করলে আমাদের 270 আসে। আমরা জানি যখনই বিজোড় মাল্টিপল হয় তখন আমরা কী করি, ট্যানটাকে কটে চেঞ্জ করে দিই। তার মানে tan 225-এর যে ভ্যালু আসবে সেটা cot 45-এর সমান আসবে। cot 45-এর ভ্যালু আমাদের কী হয়, 1 হয়, তার মানে tan 225-এর ভ্যালু আমাদের কী আসবে, 1 আসবে। ঠিক আছে, এইটা ইকুয়াল টু কী লেখা আছে আমাদের, এই ওপরে যেটা লেখা আছে সেইটা লেখা আছে। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো আর এক লাইন করা যাক। এটা সমান ওপরে কী আছে, tan a প্লাস tan b, পরীক্ষার সময় সব লিখবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি, tan a ইন্টু tan তোমাদের b। ঠিক আছে, এই আমাদের আছে। ওকে, ক্লিয়ার? এইটুকু সবার কাছে ক্লিয়ার? এবার দেখো কি করছি, আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু পুরোটাই আমাদের 1 দিচ্ছে, তার মানে এইটাকে ওপর দিকে গুণ করলে এটা চলে আসবে। তো 1 মাইনাস tan a ইন্টু tan b ইকুয়াল টু আমাদের কী থাকছে, tan a
প্লাস ট্যান বি থাকছে, ঠিক আছে। এবার দেখো আমি যদি এই ওয়ানটাকে এখানেই রাখি আর এই যে ভ্যালুটা মাইনাস দিয়ে যে ভ্যালুটা আছে মাইনাস ট্যান এ ট্যান বি, এটাকে যদি আমরা শিফট করিয়ে ওদিকে নিয়ে যাই, ওয়ানটা এখানেই থাকলো, এদিকে নিয়ে যাই, তাহলে এটা কী চলে আসবে, এটা প্লাস হয়ে যাবে। দেখো এই ভ্যালুটা আমাদের প্লাসে চলে আসবে, প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। আর দেখো এইটাই তোমাদের ওপরে দেওয়া আছে 100 এবং 125 ফরম্যাটে, ঠিক আছে, কারণ ট্যান এ সমান 100 আর ট্যান বি সমান 125, সেটাই দেখো দেওয়া আছে। তার মানে এর ভ্যালু কী হবে, আমাদের 1ই আসবে। ক্লিয়ার হয়েছে? এটা ভ্যালু আমাদের কী এসছে, 1 এসছে। হলো ক্লিয়ার? চল পরের প্রশ্ন। পরের প্রশ্ন আগেরটাও তোমাদের CBT 1 হিন্দি পিডিএফ থেকে তোলা, এটা ওই সেম পিডিএফ থেকে তোলা। সাইন থিটা ইকুয়াল টু 4/5, এই পর্যন্ত তো ওকে। সাইন থিটা ইকুয়াল টু 4/5, আমি তোমাদের এটা বাংলায় লিখে দিচ্ছি। তো বলছে থিটা যদি প্রথম কোয়াড্র্যান্টে অবস্থান না করে, দেখো ফার্স্ট চতুর্ভুজাংশ মে নেহি হ্যায়, তার মানে কি প্রথম কোয়াড্র্যান্টে অবস্থান না করে, ফার্স্ট কোয়াড্র্যান্ট প্রথম কোয়াড্র্যান্টে যদি অবস্থান না করে থিটা, তাহলে কজ এক্সের ভ্যালু কত, ঠিক আছে, তাহলে কজ এক্সের ভ্যালু কত। এই জন্য এখানে মাইনাসটা এসছে। দেখো 3/5 আছে, -3/5 আছে, দুটোর মধ্যে গোলাবে যারা কোয়াড্র্যান্ট মানে জানে না। দেখো একটু আগে তোমাদের আমি যে অংশ এঁকেছি এইটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট, এইটাই আমাদের কি প্রথম কোয়াড্র্যান্ট, ফার্স্ট কোয়াড্র্যান্ট। এইটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট, এইটা হচ্ছে থার্ড কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট। মানে চারটে পার্টে ভাগ আছে দেখতে পাচ্ছ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট কোয়াড্র্যান্টে অল এভরিথিং পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্র্যান্টে আমাদের সাইন এবং সাইনের উল্টো কোসেক পজিটিভ হয়, ঠিক আছে। আমি তোমাদের একটু আগে বলেছি, এগুলো একবার বলে দিই, এই জন্য কোয়াড্র্যান্টের মানে জানা ইম্পর্ট্যান্ট, এটা দিয়েও প্রশ্ন পড়ছে। থার্ড কোয়াড্র্যান্টে ট্যান আর ট্যানের উল্টো কট তোমাদের পজিটিভ হয়, আর ফোর্থে তোমাদের সেক এবং সেকের উল্টো কস তোমাদের পজিটিভ হয়, ঠিক আছে, এইগুলো জানো। এবার একটা জিনিস দেখো, বলেছে সাইন থিটা, এখানে দেখো এখানে পজিটিভ ভ্যালু দেওয়া আছে, মাইনাসে নেই, 4/5 আছে। 4/5 সাইন থিটা দুটো ক্ষেত্রে হতে পারে, এক এই জায়গায় যদি হয়, কারণ এই জায়গায় সাইন সমেত সব কিছুই পজিটিভ হয়, এখানে হতে পারে। আর সেকেন্ড কোয়াড্র্যান্টে যদি সাইন থিটা থাকে, কারণ এখানে সাইন এবং কোসেক আমাদের পজিটিভ হয়, এখানেও আমাদের 4/5 থাকতে পারে। কিন্তু যদি এই জায়গায় আমাদের সাইন থাকে তখন কিন্তু এটা -4/5 হয়ে যাবে, কারণ তখন এটা নেগেটিভে চলে আসে। কিন্তু দেখো এখানে পজিটিভ ভ্যালুই আছে। পসিবল জায়গা দুটো, এক তো এটা ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকতে পারে অথবা এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকতে পারে। তো এখানে বলেই দিয়েছে ফার্স্ট কোয়াড্র্যান্টে নেই, তার মানে এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে ডেফিনেটলি আছে। এটা তাহলে কোন কোয়াড্র্যান্টে আছে আমরা বের করলাম, এটা তাহলে আছে সেকেন্ড কোয়াড্র্যান্টে, ঠিক আছে। এবার এত কিছু আঁকার দরকার পড়বে না, তোমরা যদি এর বেসিকটা জানো তাহলে নর্মালি তোমরা একটু দেখেই বুঝতে পারবে, যদি সাইন থিটা ফার্স্ট কোয়াড্র্যান্ট থাকে তবেই পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকলে তবে পজিটিভ হয়। ফার্স্ট কোয়াড্র্যান্টে নেই বলেছে, তাহলে এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে, এটা তো গেল। কিন্তু দেখো সেকেন্ড কোয়াড্র্যান্টে তো কজ আমাদের নেগেটিভ হয়, সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন এবং কোসেক ছাড়া সব কিছু নেগেটিভ হয়, যেগুলো পজিটিভ সেগুলো লিখেছি এখানে, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কজের ভ্যালু যেটা বেরোবে সেটা ডেফিনেটলি আমাদের নেগেটিভে থাকবে, কজের ভ্যালু যেটা বেরোবে সেটা আমাদের ডেফিনেটলি নেগেটিভে থাকবে। তো নেগেটিভ ভ্যালু যেটা আছে সেগুলি আমাদের অ্যান্সার হবে, পজিটিভ ভ্যালু তো ফার্স্ট আমাদের কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো আমরা জানি সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে এখানে লম্ব হচ্ছে তোমাদের 4, ঠিক আছে, আর অতিভুজ তোমাদের হচ্ছে কত 5। আমরা জানি এটা ট্রিপলেট হয়, লম্ব ভূমি অতিভুজে, সেটা হচ্ছে 3, 4, 5, 3 হচ্ছে তোমাদের ভূমি। আর কজ বলতে আমরা কি জানি, ভূমি বাই আমাদের অতিভুজ, এটা আমরা জানি। তাহলে অ্যান্সার আমাদের হবে 3/5। এবার মাইনাসে হবে, কারণ কজ আমাদের সেকেন্ড কোয়াড্র্যান্টে জিজ্ঞেস করেছে, তো -3/5 এখানে অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এইটুকু ইংরাজি দেখে ভয় পাওয়ার কারণ নেই, কারণ ত্রিকোণমিতিতে ইংরাজি বা হিন্দি দেওয়াও যা না দেওয়াও তাই। সাইন থিটা যদি 3/5 হয়, কসেরা যদি 5/4 হয়, তাহলে এইটার ভ্যালু জিজ্ঞেস করেছে, এটা কি কোনো ইংরাজি হলো? তো সাইন তোমাদের কী হয় আমরা জানি, লম্ব 3/4 বলেছে, তার মানে এটা আমাদের লম্ব বাই অতিভুজ। আর কস তোমাদের 5/4 বলেছে, ঠিক আছে, তাহলে এটা হবে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। ট্যান হলে কি হয়, সাইন বাই কী হয়, কজ হয়। ট্যান হলে তোমাদের সাইন বাই কজ হয়, তার মানে 3/4 বাই 5/4, তো কেটে বেরিয়ে যাবে 4, 4, তার মানে 3/5 হবে ট্যানের ভ্যালু। আর কট হলে কি হয়, ট্যানের উল্টো হয়, তার মানে 5/3 হবে, ঠিক আছে। এই বেরিয়ে গেল, এর মান পুট করে অ্যান্সার বেরিয়ে যাবে, মান পুট করে নাও অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা আমি করে দিচ্ছি না, একদম ইজি অঙ্ক। অ্যান্সার তোমরা দেখবে -12/5 আসবে, নিচে মাইনাস থাকবে, সেটা উপরে গুণ হবে, তো 12/5 তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। চল পরের প্রশ্ন।
এত বড় একটা ভ্যালু রয়েছে, এর মান তোমাদের বার করতে বলেছে, মানে থিটার মান বার করতে বলেছে, √3 tan থিটা তোমাদের দেওয়া আছে। কি করব দেখো, দেখতেই পাচ্ছ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা রয়েছে। তো প্রথমটার ভ্যালু আমাদের কী হবে, 1 দেবে, ফার্স্ট ওয়ান আমাদের 1 দেবে। পরেরটার ভ্যালু দেখো দেখতে পাচ্ছ যে 15 এবং 75 যোগ করলে আমরা 90 পাই, আর সাইন কজ আছে, তার মানে দুটোই আমাদের কস কস হতে পারে বা দুটোই আমাদের সাইন সাইন হতে পারে, মানে এটার ভ্যালু আমাদের কী দেবে, 1 দেবে। ঠিক আছে, এখানে দেখো cos 65 আছে, sin 25 আছে, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই দুটো আমাদের ইন্টারচেঞ্জ হবে, তার মানে দুটোর ভ্যালু সেম হয়ে যাবে। মনে রাখবে যখনই এই দুটো অ্যাঙ্গেলের যোগফল 90 হয়, তার মানে এটা পূরক কোণ। দুটো অ্যাঙ্গেল যখন পূরক কোণ হবে, ঠিক আছে, তখন কী হয়, সাইন কজে পরিবর্তন হয়, কজ সাইনে পরিবর্তন হয়, দুটোর ভ্যালু সেম হয়ে যায়। তার মানে বেসিক্যালি এটা তোমাদের x/x ছিল, এটাও তোমাদের y/y আছে, তাই x/x কাটলে কত হয়, 1 হয়, y/y কাটলে কত হয়, 1 হয়, দুটোর ভ্যালু সেম হয়। তার মানে এখান থেকে আমরা কী পাবো, 1 পাবো। তিনটের মধ্যে যোগ আছে, তার মানে এটা 3 দেবে তোমাদের, সেই 3 ইকুয়াল টু তোমাদের বলেছে √3 tan থিটা, √3 tan থিটা। তার মানে থিটার ভ্যালু কী হচ্ছে আমাদের, 3/√3 ইকুয়াল টু আমাদের tan থিটা। একটু করণীয়সন করে নাও, রুট যুক্ত ভ্যালুগুলো দিয়ে ওপরে আমরা গুণ করব, এই হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ নিচে আমাদের √3 গুণ করলে আমাদের 3 চলে আসবে, তো সেই 3 কেটে যাবে, নিচে আমাদের থাকবে, সরি দেখো এই 3 আর এইটা 3 হবে, সেটা কেটে বেরিয়ে যাবে, তাহলে আমাদের √3 থাকবে। tan থিটার ভ্যালু √3 কোনটাতে হয়, tan 60 হলে ভ্যালু হয়, তার মানে থিটার ভ্যালু আমাদের কী হবে, 60 হবে। ক্লিয়ার হয়েছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। থিটার ভ্যালু 60 হলে তবেই tan থিটার ভ্যালু এখানে আমাদের √3 হবে। ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের মিস্টেক আছে, এটা তোমাদের আমি যখন এনটিপিসি শিফট করেছিলাম তখনও বলেছিলাম আগে। মিস্টেক কী আছে, এই জায়গায় তোমাদের ইনটু হবে, এই যে তোমাদের 3 cos 15 রয়েছে আর cos 75 রয়েছে, দুটোর মাঝখানে তোমাদের কী হবে, ইনটু হবে, নট মাইনাস, তবেই তোমাদের ভ্যালু এখানে 10 আসবে। ঠিক আছে, এটা তোমাদের রেলেই ভুল দেওয়া ছিল। তো কি করব দেখো, এটা দেখতে পাচ্ছ সাইন 14 ডিগ্রি, আর এটা দেখতে পাচ্ছ সেক 76 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো সাইন 14 ডিগ্রিকে আমি কী লিখতে পারি, cos 76 লিখতে পারি। কেন cos 76 হবে, একটু আগে বললাম 76 আর 14 যোগ করলে আমরা 90 পাই। ঠিক আছে, তো সাইন কজে চেঞ্জ হয়ে যাবে, আর 14 যে পূরক কোণ সেটা হচ্ছে 76। দেখো 14 পূরক কোণ হচ্ছে 76, 76-এর পূরক কোণ হচ্ছে 14। যখন দুটো কোণের যোগফল 90 হয়, তখন কোণ দুটো একে অপরের পূরক কোণ হয়। 76-এর পূরক কোণ 14, 14-এর পূরক কোণ হচ্ছে 76। এখানে 14 দেওয়া আছে, এটা পরিবর্তন হয়ে যাবে 76-এ, আর সাইন চেঞ্জ হয়ে যাবে কজে। ঠিক আছে, তো 5 cos 76 লেখা যায়, ইনটু এখানে কী দেওয়া আছে, সেক 76। আবার সেক 76 ইকুয়াল টু কী হয়, 1/cos 76। এই প্রশ্নটা মানে পেন অ্যান্ড পেপার ছাড়াই হয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ এটার ওভারঅল ভ্যালু কী এলো, এটার ওভারঅল ভ্যালু আমাদের কী এলো, 5 এলো। হলো ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা তুমি দেখতে পাচ্ছ 3 cot 15 আছে, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় 3 tan 75। কীভাবে লেখা যায়, ঠিক যে ফরম্যাট একটু আগে বললাম সেই ফরম্যাটেই লেখা যায়। জাস্ট আ মিনিট। ঠিক আছে, যে ফরম্যাটে একটু আগে বললাম সেই ফরম্যাটেই লেখা যায়, তোমাদের 75 লেখা যায়। ইনটু cot 75 আছে, বললাম মাইনাস হবে না, ইনটু হবে। cot 75-কে কী লেখা যায়, 1/tan 75। ঠিক আছে, এটা কেটে বেরিয়ে যাবে, কারণ এটা ভ্যালু আমাদের কী দেবে, 3 দেবে। এটা ভ্যালু 5, এটা ভ্যালু আমাদের 3, 5 আর 3 কত হয়ে গেছে, 8। আর এটার ভ্যালু কত হয় আমরা জানি, 2 হয়। কেন 2 হয়, tan 45-এর ভ্যালু 1 হয়, 2 × 1 মানে 2, তাহলে 5 আর 3 8 আর 2 10, এই জন্য এখানে অ্যান্সার আসবে তোমাদের 10। ঠিক আছে, যোগ করলে অ্যান্সার কত আসবে, 10 আসবে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, এটা একটা তোমাদের প্রবাবিলিটির প্রশ্ন, যে লেভেল তোমাদের এক্স্যাক্টলি করেছি দেখো সেম লেভেল এসছে। একটি ছক্কা দুবার ছোঁড়া হলো, আমি তোমাদের বলেছিলাম দুবার ছোঁড়া আর দুটো ডাইস ছোঁড়া কেস সেম হয়। ঠিক আছে, আবির্ভূত সংখ্যাগুলির যোগফল হচ্ছে তোমাদের 10, অন্তত একবার, অ্যাটলিস্ট ওয়ান্স 5 সংখ্যাটির আবির্ভাবের সম্ভাবনা কত। ঠিক আছে, তো দেখো প্রথম এই ছক্কা, আর সাপোজ ধরো দ্বিতীয় এই ছক্কা, বা একটাই ছক্কা দুবার ফেলা হলো, এটা হচ্ছে ফার্স্ট টাইম, এটা হচ্ছে সেকেন্ড টাইম। আমি বলেছিলাম দুটোকে সেমই হয়, একটা ছক্কাকে দুবার ফেলা আর দুটো ছক্কা একসাথে উৎক্ষেপণ করা, দুটোই আমাদের সেম হয়। ঠিক আছে, তো যদি প্রথম ছক্কায় 2 পড়ে সাপোজ ধরো, তাহলে দ্বিতীয় ছক্কায় 8 পড়তে হবে, কিন্তু 8 তো ছক্কায় থাকে না, ওই জন্য 2 আর 8-এর কেস আমরা নিতে পারবো না, কারণ 10 হতে হবে, যোগফল আমাদের কত হবে, 10 হতে হবে।
যদি প্রথম ছক্কায় 1 পড়ে পরের ছক্কায় 9 পড়তে হবে, এই কেসও সম্ভব নয় কারণ ছক্কায় তো 9 থাকে না। প্রথম ছক্কায় 3 পড়লে পরের ছক্কায় 7 হতে হবে, এই কেসও থাকে না কারণ ছক্কায় তো 7 থাকে না। প্রথম ছক্কায় যদি আমি 4 ফেলি পরের ছক্কায় আমার 6 পড়তে পারে, এই কেস হতে পারে। প্রথম ছক্কায় ধরো 4 পড়লো পরের ছক্কায় আমার 6 পড়লো, 4 আর 6 10 হতে পারে। প্রথম ছক্কায় 6 পড়লো পরের ছক্কায় আমার 4 পড়লো, এই কেসও হতে পারে। দুটো কেস কিন্তু আলাদা। আর কেস কী হতে পারে, প্রথম ছক্কায় 5 পড়লো পরের ছক্কাতেও 5 পড়লো, এই কেসটাও আমার হতে পারে। আমি তোমাদের বলেছিলাম 10 এই যোগফলটা 3 বার আসে, মনে করে দেখো, শর্টকাটে দেখিয়েছিলাম। ঠিক আছে, যে বেসিক যে ক্লাস করেছি সেই ক্লাস দেখে নাও, প্রায় তোমাদের 50 মিনিটের ক্লাস আছে ডাইজের ওপরে, দেখে নাও, ওটা দেখলে সুবিধা হবে এটা। ঠিক আছে, তো টোটাল কেস কটা আমাদের 3টে কেস হয়, তার মধ্যে অন্তত একবার 5 আসবে, একবারই হতে পারে সেটা, কারণ 5 আসলে এটাতেও 5 মাস্ট আসতে হবে, তবে সেটা কতবার হতে পারে, একবারই হতে পারে, একবার আসতে পারে 5, অন্তত একবারই 5 আসবে। প্রশ্নও চেয়েছে একবার, আর আমাদেরও অন্তত একবার আসবে, তাহলে আমরা চাইছি কি অন্তত একবার 5 আসুক। আর টোটাল কটা কেস 3, তাহলে অ্যান্সার তোমাদের কী হবে 1/3। হলো ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে একটা বাক্স আছে যাতে 2টো তোমাদের কালো বল আছে, 6টা তোমাদের সবুজ বল আছে, 6 গ্রিন বল, এবং 4টে তোমাদের ইয়েলো বল আছে। তো বলছে যথেচ্ছভাবে যদি 2টো বল তোলা হয় তাহলে 2টো বলই সবুজ হওয়ার প্রবাবিলিটি কত। দেখো 2টো বল সবুজ হতে হবে মানে এই 6টা বল থেকে উঠতে হবে 6C2। ঠিক আছে, আর টোটাল কটা বল থেকে তুলছি, টোটাল বল কটা আমার 12টা বল, 12টা থেকে আমার 2টো তুলতে হবে। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। 6টা থেকে 2টো উঠবে আর ওভারঅল 12টা থেকেও 2টো উঠবে। ঠিক আছে, অ্যান্সার যদি তুমি করো, তুমি দেখবে কাটাকুটি করলে তোমাদের 5/22 তোমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের অ্যান্সার এখানে 5/22 চলে আসবে। নিচে এটা করলে 66 হবে, ওপরে এটা করলে 15 হবে, ওপরে এটা করলে 15 হবে, নিচে এটা করলে কী হবে তোমাদের 66 হবে। 15/66 কাটাকুটি করে দেখে নাও, 5/22 তোমাদের অ্যান্সার হবে, 3 দিয়ে কাটতে হবে। ঠিক আছে, তো আজকে এই কটা প্রশ্ন তোমাদের ছিল। মোটামুটি চেষ্টা করেছি যে 15 থেকে 20টা প্রশ্ন করানোর, বেশিরভাগ তোমাদের ত্রিকোণমিতির প্রশ্ন নিয়েছিলাম। আর আমি যে শিফটগুলো দেখেছি সেখানে পাটিগণিত, ত্রিকোণমিতি এইটাই তোমাদের ছিল, অ্যালজেব্রা কম ছিল। নেক্সট যে তোমাদের কোশ্চেন্স করাবো চেষ্টা করবো অ্যালজেব্রা আনার, না হলে যেমন পাবো তেমন তোমাদের করিয়ে দেবো। সেই কোশ্চেন্সগুলোই তুলবো যেগুলো তোমাদের প্রবলেম করে। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স ইত্যাদি প্রশ্ন ছিল, সরল সুদের প্রশ্ন কিছু নিয়েছি, জটিল সুদের প্রশ্ন কিছু নিয়েছি, যেগুলো তোমাদের প্রবলেম করবে সেগুলোই করাচ্ছি। যেগুলো প্রবলেম করবে না সেগুলো তো CBT 1-এ যারা পাস করছে তাদের কখনোই প্রবলেম করবে না। ঠিক আছে, চলো টাটা, আর আজকে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ।